আজকে আমরা আমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করব চ্যাপ্টার 6 ইন্টারনাল অডিট। ঠিক আছে, ইন্টারনাল অডিট চ্যাপ্টার 6। তো সরাসরি আমরা এগুলো ডিসকাস করি, এরপরে টার্ম পেপার নিয়ে কথা বলবো। তো টার্ম পেপার আপনারা যারা আমাকে পাঠিয়েছেন আমি পেয়েছি, এবং এরপরে ফাইনাল করে বলবো যে কাদেরটা পাওয়া গেছে এবং কারটা পাওয়া যায়নি। যদি এখন পর্যন্ত আপনারা যদি না পাঠিয়ে থাকেন দ্রুত পাঠান। আর আমরা এই ক্লাসটা আমাদের আর হলো যে আরেকটা ক্লাস আমাদেরকে করতে হবে, সেটা হচ্ছে যে আপনারা আমাকে একটু জানাবেন নেক্সট আপনাদের মিড টার্ম পরীক্ষা সম্ভবত আপনাদের রুটিন যারা যদি পেয়ে থাকেন, রুটিন পেয়েছেন কিনা জানি না, আপনাদের মিড টার্ম পরীক্ষা 7 তারিখ থেকে স্যার আমাদের সম্ভবত 11 কি 12 তারিখে। একটু রুটিনটা একটু দেখে নেবেন, ঠিক আছে? তো সেই হিসেবে আমরা কিন্তু আরেকটা ক্লাস করতে পারি। সবাই তো আমাকে শুনতে পাচ্ছেন তো নাকি? আমি কিন্তু বুঝতে পারতেছি না শুনতে পাচ্ছেন কিনা। আর আমি কিন্তু রেকর্ড স্টার্ট করেছি। স্যার অফিশিয়ালি কোন রুটিন তো এখনো পাইনি। হ্যালো, সবাই শুনতে পাচ্ছেন? আব্দুল হালিম, স্যার আপনার আওয়াজ একটু পর পর শুনতে পাচ্ছেন? স্যার এখন শোনা যাচ্ছে স্যার। রহমান, আমি কিন্তু আপনাদের কিছুই শুনতে পাচ্ছি না। আপনারা আছেন দেখতে পাচ্ছি, বাট আমার ভয়েস কি আপনাদের পর্যন্ত পৌঁছছে কিনা? স্যার আপনার কথা আমরা শুনতে পাচ্ছি স্যার, বাট আপনি মনে হয় আমাদের কথা শুনতে পাচ্ছেন না। স্যার শুনতে পাচ্ছেন? একজন একটু রেসপন্স করেন তাহলে বুঝতে পারবো। স্যার শুনতে পাচ্ছেন আমাদের? হ্যালো স্যার। হ্যাঁ, আপনাদেরকে আমি শুনতে পাচ্ছিলাম না, এখন শুনতে পাচ্ছেন আপনারা? জি স্যার, আপনাকে আগে থেকে শুনতে পাচ্ছি স্যার। আপনি কি শুনতে পাচ্ছেন আমাদের? আমি আপনাদেরকে কোনো কারণে শুনতে পাচ্ছি না, তারপর আমি কন্টিনিউ করি ইনশাআল্লাহ, না হলে আমি ল্যাপটপের স্পিকারে কথা বলবো, ঠিক আছে? আপনারা আমাকে শুনতে পেলেই হবে। ওকে, ঠিক আছে স্যার। তাহলে তো ওয়ান ওয়ে কমিউনিকেশন হয়ে গেল স্যার। শুনতে পাচ্ছেন আমার কথা? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। ওকে, ঠিক আছে, তাহলে আমি কন্টিনিউ করছি। ওকে, ঠিক আছে। তো ইন্টারনাল অডিট, যেটা ইন্টারনাল অডিট চ্যাপ্টার 6, তো এখানে আমরা কয়েকটা টপিকস দেখব। যেমন একটা হচ্ছে রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের উপরে, দেন হচ্ছে ভ্যালু চেইন অ্যানালাইসিস, আর লাস্টে হচ্ছে ইন্টারনাল ফ্যাক্টর ইভ্যালুয়েশন ম্যাট্রিক্স। হ্যাঁ, এই তিনটা জিনিস, তিনটা টপিকস আমরা কভার করব ইনশাআল্লাহ। তো এটা নিয়ে আজকে আমি ডিসকাস করব। তাহলে আমরা দেখি চ্যাপ্টার 6 এ কি কি আছে। আচ্ছা, আচ্ছা, চ্যাপ্টার 6 এর ওভারভিউ যদি আমরা আলোচনা করি, এটা হচ্ছে আপনার ইন্টারনাল অডিটের একটা চ্যাপ্টার, যেখানে হচ্ছে একটা গ্রুপ অফ কোম্পানি একটা মোবাইল ফোনের তাদের কেস স্টাডি দিয়ে শুরু হয়েছে। যেমন এখানে আসলে এটা হচ্ছে যে আমরা যখন স্ট্র্যাটেজি আমি অডিট করব, সেটাকে বলতেছে ইন্টারনাল অডিট। হ্যাঁ, কি ইন্টারনাল ফোর্সেস থাকবে এখানে, দেন প্রসেস গেইনিং কম্পিটিটিভ অ্যাডভান্টেজ ইন এ ফার্ম, হ্যাঁ, প্রসেস অফ পারফর্মিং অ্যান্ড ইন্টারনাল অডিট। তো এটা আমরা ইন্টারনাল অডিট আমাদের অত আলোচনার প্রয়োজন নেই। তো শুধু আমরা জানি যে ইন্টারনাল অডিটের জন্য মানে কোন কোন বিষয়গুলো আসলে দেখা হয়, এটা একটু আর একটু ডিটেলস এর জন্য আমরা একটু ইয়েতে চলে যাই। তাহলে অত ডিটেইল করব না, আবার একটু ওভারভিউ দিই। হ্যাঁ, তাহলে ওভারভিউ দিলে আমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, সেজন্য আমরা একটু টেবিল অফ কন্টেন্টে যাই। কন্টেন্টস, আচ্ছা আচ্ছা, টেবিল অফ কন্টেন্টে চ্যাপ্টার ইন্টারনাল অডিট হচ্ছে চ্যাপ্টার 6। ঠিক আছে, তো চ্যাপ্টার 6 ইন্টারনাল অডিট। তো ইন্টারনাল অডিটে দ্য নেচার অফ অ্যান ইন্টারনাল অডিট,
এখানে মানে এই কি কি নেচার হতে পারে, যেমন কি ইন্টারনাল ফোর্স, দ্য প্রসেস অফ পারফর্মিং অ্যান ইন্টারনাল অডিট, দ্য রিসোর্স বেসড ভিউ, বিভিন্ন থিওরি বা কনসেপ্টের উপরে ইন্টারনাল অডিটটা অপারেট করা হয়। হ্যাঁ, আচ্ছা, দেন ইন্টিগ্রেটিং স্ট্র্যাটেজি অ্যান্ড কালচার। তো ইন্টারনাল অডিটের ক্ষেত্রে আমাদের সাধারণত বিভিন্ন ধরনের কালচার এবং স্ট্র্যাটেজি ইন্টিগ্রেট করা হয়। ওকে, আচ্ছা, ইন্টিগ্রেটিং স্ট্র্যাটেজি এন্ড কালচারটা হচ্ছে যে আমি আমার অফিসে অথবা আমার অর্গানাইজেশনে বিভিন্ন ধরনের কালচারাল ইনফ্লুয়েন্স থাকতে পারে, অথবা আমি যে অফিসে অথবা যে ইনস্টিটিউশনে আমি স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট করব, আমার অফিসটা বিভিন্ন কালচারাল পিপল দ্বারা হতে পারে। যেমন মাল্টি ন্যাশনাল কোম্পানির ক্ষেত্রে কিন্তু বিভিন্ন কালচারাল ব্যাক এমপ্লয়ি থাকে, তো তাদের ক্ষেত্রে আমরা আমাদের মাল্টিকালচারাল পিপলকে ডিল করতে হয়। ঠিক আছে, তো সেক্ষেত্রে এখানে অডিটের মেকানিজম হচ্ছে যে আমি বিভিন্ন কালচারাল পয়েন্ট অফ ভিউ থেকে অডিট করব, প্রত্যেকে স্যাটিসফাই কিনা, হ্যাঁ, প্রত্যেকে তার কালচারকে রিপ্রেজেন্ট করতে পারছে কিনা। ইদানিং আপনারা কিন্তু খেয়াল করবেন যে মাতৃভাষা দিবসে কিন্তু বিভিন্ন কোম্পানি তারা কিন্তু এই ধরনের অ্যাড দিচ্ছে যে অফিস আদালতে আমাদের যারা ইন্ডিজিনাস পিপল আছে, কালচারাল বিভিন্ন আঞ্চলিক ভাষা অথবা ইন্ডিজিনাস ভাষা, সেটাকে কিন্তু প্যাট্রোনাইজ করা হচ্ছে, তাই না? এটা একটা ওয়ান অফ দ্য এক্সাম্পল অফ ইন্টারনাল অডিট, যে একটা অফিসের বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি ঠিকমতো মানে অ্যাপ্লাই হচ্ছে কিনা, ইমপ্লিকেশন হচ্ছে কিনা, সেটার একটা এক্সাম্পল হচ্ছে এই ধরনের অডিট। হ্যাঁ, তারপর হচ্ছে ম্যানেজমেন্ট, প্ল্যানিং, অর্গানাইজিং, মোটিভেটিং, এটা আমরা জানি সবই ম্যানেজমেন্ট ফাংশন। তো এই ম্যানেজমেন্ট ফাংশন গুলোকে অডিট করা হয় যে টুয়ার্ডস স্ট্র্যাটেজি অ্যাটেইন করার জন্য এই ধরনের অ্যাক্টিভিটিস গুলো আমাদের ওই স্ট্র্যাটেজির সাথে অ্যালাইন আছে কিনা। তো আমি এই চ্যাপ্টার থেকে যেটা ফোকাস করতে চাচ্ছি, এগুলো প্রত্যেকটা ম্যানেজমেন্ট ফাংশন আমরা জানি, প্রত্যেকটা অর্গানাইজেশনে একটা বেসিক ফাংশন, প্রত্যেকটা ফাংশনকে অডিট করা হয় যে টুয়ার্ডস অ্যাটেইনিং অর্গানাইজেশনাল গোল রিলেটেড হচ্ছে কিনা অ্যাক্টিভিটিস, সেটাই হচ্ছে এখানে আপনার ইন্টারনাল অডিট হিসেবে রিপ্রেজেন্ট করা হয়েছে। তো আমাদের কাছে নতুন যেটা হবে সেটা হচ্ছে আমরা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট একটু দেখি, এটা হচ্ছে কিভাবে আমার ইন্টারনাল অডিটের ক্ষেত্রে কাজ করে থাকে, সেটা হচ্ছে আমাদের এখানে একটা জানার বিষয়। আমরা আবার একটু ব্যাক করি ইন্টারনাল অডিট, এখানে আমরা রিসার্চ এন্ড ডেভেলপমেন্টে চলে যাই। তো পেজ নাম্বার 199। আমি কোনো কারণে আপনাদের কোনো কথা কিছুই শুনতে পাচ্ছি না, তো এই জন্য আমি এককভাবে ডিসকাস করে যাই, এরপরে 10 মিনিটের সময় 10 মিনিট আগে আমি মাইক্রোফোনটা খুলে আপনাদের কথাগুলো শুনবো। বুঝতেছি না, কোনো একটা প্রবলেম হতে পারে, মাইক্রোফোনে ডিস্টার্ব হচ্ছে। আচ্ছা, the fifth major area of internal operation that should be examined for specific strength and weakness as input into formulation strategy is research and development. ওই যে আমরা আগে দেখেছিলাম যে মার্কেটিং ম্যানেজমেন্ট বিভিন্ন স্টেপ আছে, ইন্টিগ্রেটিং স্ট্র্যাটেজি এন্ড কালচার। তো পঞ্চম নাম্বার যেটা, যেই স্পেসিফিক টপিকসটা দেখা হয় যে আমাদের স্ট্র্যাটেজি অ্যাটেইন করার জন্য যে স্টেপটা অথবা যে ক্রুশাল ফ্যাক্টরটা ফোকাস করা হয়, সেটা হচ্ছে রিসার্চ অ্যান্ড development, R&D. হ্যাঁ, many firms today conduct research and development, and yet many other companies depend on successful R&D activities for survival. তো এটা তো আসলে এখন নোটওর্দি, তাই না? আমরা নোটওর্দি আমরা জানি যে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ছাড়া এখন কিন্তু আমি কম্পিটিটিভ অ্যাডভান্টেজ ধরে রাখতে পারবো না, প্রোডাক্ট ডেভেলপ করতে পারবো না, আদারওয়াইজ আমি আমার মার্কেট কিন্তু লুজ করব। যার কারণে এখন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে প্রচুর পরিমাণে ইনভেস্ট করা হচ্ছে। নট অনলি দ্যাট, এক একটা কান্ট্রি কিন্তু এখন প্রত্যেকটা দেশ, এই যে আমরা দেখি যে জিও পলিটিক্স যারা নিয়ন্ত্রণ করতেছে, হ্যাঁ, পোলারাইজেশন যেভাবে হচ্ছে, এটা কিন্তু ডিপেন্ড করতেছে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের উপরে। কেন আমরা আমেরিকাকে সবাই ভয় পাই? কারণ তারা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে কিন্তু অনেক অ্যাডভান্স। তাদের দুইটা অর্গানাইজেশন আছে, একটা হচ্ছে নাসা আর একটা হচ্ছে ডারপা, তাই না? আর আরেকটা আছে হচ্ছে র্যান্ডস, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, RANDS, র্যান্ডস। তাহলে এই তিনটা ইনস্টিটিউশনের, র্যান্ডস এর আন্ডারে আবার ডারপা, মানে ডিফেন্স অ্যান্ড রিসার্চ প্রোটোকল মনে হয়, আমেরিকার একটা রিসার্চ উইং ডিফেন্স মেকানিজমে। তো এই ডারপা আবার র্যান্ডের আন্ডারে, র্যান্ডের মাধ্যমেই দুইটা আসছে, নাসা আসছে আর এটা আছে। তো এই যে এই তিনটা ইনস্টিটিউশনের কথা বললাম, এরা রিসার্চ এন্ড ডেভেলপমেন্টে এত অ্যাডভান্স যে এরা নতুন নতুন অ্যাডভান্স উইপেন ডেভেলপ করতেছে, যার কারণে শুধু উইপেন না, এই যে র্যান্ডের প্রজেক্টের মধ্যে কিন্তু সোশ্যাল মিডিয়া ছিল, যেটা এখন আপনারা ইউজ করতেছেন, যে ফেসবুক বলেন, টুইটার বলেন, ইউটিউব বলেন, হ্যাঁ, এই মেইল সার্ভিস। এবং র্যান্ডি কিন্তু আপনার ইন্টারনেটের প্রথম আইডিয়া ওরা জেনারেট করে, র্যান্ড, হ্যাঁ, ইন্টারনেট, মানে WW ওয়েব আর কি, মানে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব।
আচ্ছা, তো দেখেন তাহলে এই রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের মাধ্যমে যারা অ্যাডভান্স থাকবে তারাই কিন্তু পুরো জিও পলিটিক্স পুরো গ্লোবটাকে কন্ট্রোল করবে। তো সেজন্য প্রত্যেকটা কোম্পানি এরা কিন্তু এখন হাইটেক ইন্ডাস্ট্রি করে সবকিছু, তো এরা কিন্তু রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের উপরে ডিপেন্ড করতেছে। আচ্ছা, তাহলে এই জন্য R&Dটা আমাদের স্ট্র্যাটেজি টু অ্যারেনিক স্ট্র্যাটেজির জন্য খুবই ক্রুশাল একটা ইস্যু, যেটা ইন্টারনাল অডিটের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আচ্ছা, তাহলে অর্গানাইজেশন ইনভেস্ট ইন R&D because they believe that such an investment will lead to a superior product service and will give them competitive advantage, যেটা আমরা অলরেডি জানি যে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ কিভাবে গেইন করা যায়। যেমন আপনাদেরকে বললাম যে বিভিন্ন অর্গানাইজেশন তারা রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের মাধ্যমে তাদের কম্পিটিটিভ অ্যাডভান্টেজ ধরে রাখে। যেমন ফোর্ড মোটরস, তারা যদি মোটরস ডেভেলপ না করতো তাহলে কিন্তু আসসালামু আলাইকুম। আচ্ছা, হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমি ওই যে আমার ইয়েটা একটু বন্ধ ছিল, হ্যাঁ মানে আমি ফোন আসছিল তো ওই জন্য স্পিকার বন্ধ রেখেছিলাম। ওকে, তো আমরা যেখানে ছিলাম যে অর্গানাইজেশনাল ইনভেস্টমেন্ট ইন R&D বিকজ দে বিলিভ, যেটা আমরা আলোচনা করলাম যে রিসার্চ এন্ড ডেভেলপমেন্টে সবাই ইনভেস্ট করতেছে, আর যেখানে আপনি ইনভেস্ট করবেন সেখানে কিন্তু একটা অডিটের একটা অপশন থাকবে, তাই না? যেখানে মানিটারি ইনভেস্টমেন্ট থাকবে সেখানে এই কিন্তু অডিট হবে। কিন্তু আগে আমরা যেটা জানতাম, আমি যেটা মনে করতাম যে ফাইনান্সিয়াল ইস্যু রিলেটেড থাকলে অডিট করতে হয়, না, বিষয়টা কিন্তু সেরকম না। এখানে অডিট করা হয় যে আমরা যেটা জানি যে স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্ট হলো কিনা ইভ্যালুয়েশন পার্ট হিসেবে, হ্যাঁ স্ট্র্যাটেজি ইভ্যালুয়েট করার হিসেবে তখন হচ্ছে আমাদের এখানে কিন্তু ইন্টারনাল অডিটের দরকার হয় অনেক সময়, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে আমরা যেটা দেখলাম যে however a recent study reported that stock price appreciation of technology companies in the lowest third of R&D spending have consistently outperformed companies. আচ্ছা, যাক, এই যে দেখেন রিসার্চ এন্ড ডেভেলপমেন্টে অনেক বেশি ইনভেস্ট হচ্ছে, এখানে তারা বিভিন্ন ধরনের এক্সাম্পল দিয়েছে। আচ্ছা, then effective management of R&D function requires a strategic and operational partnership, হ্যাঁ, R&D and other vital business functions. A spirit of partnership and mutual trust between general and R&D managers is evident in the best management firms. তাহলে এই বিষয়ে এখন আমরা যদি এখন একদম রিসেন্ট কনটেক্সট আলোচনা করি তাহলে আমরা দেখব যে বিভিন্ন ধরনের নিউজ মিডিয়াতে কিন্তু আসতেছে যে এই যে উহান ল্যাবে দেখা গেছে যে এই যে ফাউচি, হ্যাঁ, যে হচ্ছে কোভিড-19 এর সময় যে মূল ভূমিকা পালন করতেছে, বিভিন্ন ধরনের এই যে মডেল ডেভেলপ করছে কিভাবে কোভিড-19 এ কতটুকু ইম্প্যাক্ট করতে পারে আমাদের ইউএসএ তে, পুরো বিশ্বে। তো ও দেখা যাচ্ছে কি এখন কি আসলো যে কি গতকালকে নিউজগুলোতে আমরা কি দেখলাম, ফক্স নিউজ তারপরে সিএনএন এ, যে ফাউচিদের যে ইনস্টিটিউট ছিল, ফাউচির পার্সোনাল কিন্তু ইনভেস্টমেন্ট রয়ে গেছে এই যে উহান ল্যাবে, তাই না? দেখেন এই যে রিসার্চ এন্ড ডেভেলপমেন্টে কিন্তু এই যে ধরনের আপনার কোয়ালিশন হয়, স্ট্র্যাটেজিক্যাল কোয়ালিশন হয়, হ্যাঁ, অপারেশনাল পার্টনারশিপ হয়েছে। ওরা মূলত অপারেশনাল পার্টনারশিপই করেছিল, যে তারা কিন্তু আপনার ল্যাব র্যাট, তারপর হচ্ছে যে বাচ্চা বেবি গুলা মারা গিয়েছে, তো এগুলা নিয়ে কিন্তু অনেক বড় একটা এখন কিন্তু ক্রাইসিস চলতেছে। আপনারা যদি একটু ইন্টারন্যাশনাল গ্লোবাল নিউজ দেখেন তাহলে বুঝবেন। তাহলে এই যে রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের কোয়ালিশনের মাধ্যমে কিন্তু ইনভেস্টমেন্ট তারা কিন্তু করতেছে, তাই না? এই জন্য ইফেক্টিভ ম্যানেজমেন্ট কিন্তু দরকার। যে
যেমন ওরা বলতেছে যে এখানে যে ফাউচির ইনভেস্টমেন্ট রয়ে গেছে, কিন্তু তার মানে কি যে এই ভাইরাস কোভিড SARS-CoV-2 এখানে তারা কিন্তু ইনভেস্ট করতেছিল এবং এটা কিন্তু রিসার্চ করতেছিল। সেই রিসার্চ করতে করতে শুধু রিসার্চ করলেই হবে না, এটার দায়িত্ব কিন্তু তাকে এখন নিতে হচ্ছে, তাই না? এখন আপনারা একটু নিউজ মিডিয়া খুললেই দেখতে পারবেন এই অবস্থা। তো সেটা এখানে বলছে যে স্পিরিট অফ পার্টনারশিপ এন্ড মিউচুয়াল ট্রাস্ট। এই যে মিউচুয়াল ট্রাস্টের কথা, তো মিউচুয়াল ট্রাস্ট বিটুইন জেনারেল এন্ড R&D managers is evident in the best managed firms today. তো এই মিউচুয়াল ট্রাস্টটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন এই ট্রাস্টটাকে মেনটেন করার জন্য কিন্তু ফাউচি এতদিন ধরে ইগনোর করে আসতেছিল যে না এটা ম্যানুফ্যাকচার্ড ভাইরাস কি ভাইরাস না, হ্যাঁ? তো অনেক ধরনের বিতর্ক জন্ম দিয়েছে। তো যাই হোক, একটা অর্গানাইজেশনে যখন রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট উইং কাজ করে, তো অনেক কিছু তাকে কিন্তু অনেক সময় দেখা যায় যে ম্যানেজমেন্টের থেকে গোপন রাখতে হয়, গোপনে করতে হয়। আবার এবং যখন গোপন করে তখন সেটাকে আবার যখন প্রকাশ্যে চলে আসে সেটার গোপনীয়তা যে করেছে তারও কিন্তু রিস্ক এবং দায়িত্বভারও কিন্তু তাদেরকে নিতে হয়। যেটা হয়েছিল হচ্ছে আপনার যখন সুন্দর পিচাইকে টেস্টিমনিতে বলা হলো যে তারা হচ্ছে যে আপনার চায়নার সাথে ড্রাগন ফ্লাই নামে একটা প্রজেক্ট ছিল, যেটা হচ্ছে চাইনিজ গুগল হবে, হ্যাঁ, গুগলেরই চাইনিজ ভার্সন হবে। আপনারা যারা একটু খোঁজ খবর রাখেন তারা জানেন যে চায়নাতে কিন্তু গুগল, ইয়াহু, ইউটিউব এগুলো কিন্তু ইয়াহু চলে, কিন্তু গুগল, তারপরে হচ্ছে যে জিমেইল, তারপরে হচ্ছে ইউটিউব, ফেসবুক, এগুলো কিন্তু কোনো কিছুই আপনি চালাতে পারবেন না উইথাউট VPN, হ্যাঁ? তো এটা যখন দেখা গেল যে গুগল আমেরিকাতে বসে চায়নার জন্য একটা প্রজেক্টে কাজ করতেছিল যাতে সব কিছু চাইনিজরা অ্যাক্সেস করতে পারে। তো এটা যখন কংগ্রেসে পৌঁছালো, তারপরে সিনেটার যে মিটিং হইলো, এটা 2018 না 17 সালের ঘটনা জানি, 2019 সালের সম্ভবত, মনে নেই আমার ঠিক। তো ওই টেস্টিমনিতে আপনারা যদি খেয়াল করেন দেখবেন তখন কিন্তু তারা এই রিস্ক ফ্যাক্টরটা নিয়ে আলোচনা করতেছিল যে যেহেতু এটা আমাদেরকে নিষেধ করা আছে, কেন তোমরা এটা করছিলা। তো এই হচ্ছে আপনার রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের রিস্ক গুলা, হ্যাঁ, যেখানে মিউচুয়াল ট্রাস্ট এবং অপারেশনাল পার্টনারশিপের সমস্ত দায়িত্বভার কিন্তু সবাইকেই নিতে হবে। তো এটাই এখানে বলতেছে যে এখানে সিক্রেসি মেনটেনও করতে হবে, এইগুলা আর কি, ঠিক আছে? তাহলে আমরা কি দেখলাম যে রিসার্চ এন্ড ডেভেলপমেন্টে যেটা কেন এত গুরুত্বপূর্ণ একটা অর্গানাইজেশনের জন্য, এবং এখানে কি ধরনের একটা রেসপন্সিবিলিটি নিয়ে কাজ করতে হয় অর্গানাইজেশনের অ্যাজ ওয়েল অ্যাজ ম্যানেজমেন্ট টিমের, হ্যাঁ, যারা এগুলো নিয়ে ম্যানেজ করে। আচ্ছা, ইন্টারনাল আর এক্সটার্নাল রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট, এখানে আরো অনেক কিছু আছে, আমরা একটু দেখি যে সংক্ষেপে যে ইন্টারনাল এন্ড এক্সটার্নাল রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট বলতে কি বোঝাচ্ছে, যে ফোর অ্যাপ্রোচ টু ডিটারমাইনিং রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট বাজেট, এই যে বাজেট অ্যালোকেশনটা, হ্যাঁ, যে কমনলি আর ইউজ ফাইন্যান্সিং অ্যাজ মেনি প্রজেক্ট প্রপোজাল অ্যাজ পসিবল। তাহলে কি বলছে যে ফোর অ্যাপ্রোচেস টু ডিটারমাইনিং রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট বাজেট, আমি যখন বাজেট অ্যালোকেট করব, দেখেন এখানে টোটাল ফাইন্যান্সিয়াল ইনভলভমেন্ট চলে আসছে। তাহলে এক নম্বর আমাকে কি করতে হবে, ফাইন্যান্সিং অ্যাজ মেনি প্রজেক্ট প্রপোজাল অ্যাজ পসিবল। কারণ কোন প্রজেক্টটা, কোন প্রপোজালটা, কোন ফাইন্ডিংসটা আপনার জন্য বা অর্গানাইজেশনের জন্য ভালো হয়, এটা কিন্তু কেউ বলতে পারে না। দেখা যায় যে যেমন ওদিন আপনি একটা দেখতেছিলাম ডকুমেন্টারি, সেখানে মাইক্রোসফটের যে বিল গেটস বলতেছিল যে তাদের যে মাইক্রোসফটের যে ভিলেজ আছে বা অফিসের যে জায়গাটা আছে, আপনারা দেখবেন পুরো একটা মিনি টাউনের মতন, ওইখানে বিভিন্ন নাম্বারের মাধ্যমে এক একটা কোডিং করা আছে, যেমন 85, 86, 389, 385, এখন ডিফারেন্ট নাম্বার দেওয়া আছে, বিল্ডিং এর কোনো নাম নাই বাট নাম্বারে মেনশন করা হয়। তো তখন ওরা বলতেছিল যে এখানে এমন কিছু নাম্বার আছে অথবা এমন কিছু রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের সাইট আছে যেখানে কি নিয়ে গবেষণা করা হয় আজ পর্যন্ত অনেকে জানে না। তো তারা বলতেছিল যে অনেক ধরনের কনস্পিরেসি থিওরি অনুসারে তারা বলতেছিল যে অনেক ধরনের হিউম্যান মেশিন ইন্টারাকশন বা রোবোটিক ইন্টারাকশন, এগুলা নিয়ে কিন্তু অনেক কাজ করা হয়। তাহলে দেখেন যে ওরা প্রত্যেকটা সম্ভাবনাকে, যেমন আমরা যারা এক্সবক্সে, আপনারা যারা গেমস খেলছেন বা জানেন অগমেন্টেড রিয়ালিটি 360 ডিগ্রি, হ্যাঁ, এক্সবক্স 360 ডিগ্রি, তো এই এক্সবক্স 360 ডিগ্রির প্রসেসরটা আবার এই কোয়ান্টাম কম্পিউটারের, বুঝছেন, কোয়ান্টাম কম্পিউটারের। তো এরা কিন্তু এই কোয়ান্টাম কম্পিউটার কিন্তু এরা কিন্তু এই ফাইন্যান্স রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের মাধ্যমে কিন্তু তারা ডেভেলপ করছে। প্রথমে এটা করছে অবশ্য কানাডিয়ান D-Wave কোম্পানি, তারপরে অবশ্য মাইক্রোসফট জেনারেট করছে, গুগল এখন পর্যন্ত, গুগল তো সুপ্রিমেসি অ্যাটেন্ড করছে। তো যাই হোক, তার মানে কি, আপনি যখন ফাইন্যান্স করবেন প্রত্যেকটা প্রজেক্ট, পসিবল প্রজেক্টকে আপনি যাতে ফাইন্যান্স করতে পারেন সেই দিকে ফোকাস রাখতে হবে, তাই না? ফাইন্যান্সিং অ্যাজ মেনি প্রজেক্ট প্রপোজাল অ্যাজ পসিবল। আচ্ছা, 2 নম্বর হচ্ছে
ইউজিং এ পার্সেন্টেজ অফ স্কেলস মেথড। আচ্ছা, ইউজিং এ পার্সেন্টেজ অফ স্কেল মেথড, এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্ম, যে আমি এখানে পার্সেন্টেজ অফ স্কেল মেথডটাকে আমি ইউজ করব। আচ্ছা, 3 নাম্বার হচ্ছে বাজেটিং অ্যাবাউট দ্য সেম অ্যামাউন্ট দ্যাট কম্পিটিটরস স্পেন্ড ফর আর&ডি। তাহলে আমার আর&ডি তে যে ঠিক আমার অপোজিট আমার কম্পিটিটর যে পরিমাণ ইনভেস্ট করছে সেই পরিমাণ ইনভেস্ট আমিও করব। 4 নাম্বার হচ্ছে ডিজাইনিং হাউ মেনি সাকসেসফুল নিউ প্রোডাক্টস আর নিডেড অ্যান্ড ওয়ার্কিং ব্যাকওয়ার্ড টু এস্টিমেট দ্য রিকোয়ার্ড আর&ডি investment. তাহলে কি বলছে? ডিসাইডিং হাউ মেনি সাকসেসফুল নিউ প্রোডাক্টস আর নিডেড অ্যান্ড ওয়ার্কিং ব্যাকওয়ার্ড to estimate the required R&D investment. তাইলে ব্যাকওয়ার্ড এস্টিমেশন মানে আমি প্রথমে একদম একটা প্রোডাক্টের ডেভেলপ হয়ে যাওয়ার পরে তারপরে আমি এটার পিছনে কস্ট অ্যানালাইসিস করব। হ্যাঁ, আমি অ্যাজিউম করব যে একটা প্রোডাক্ট আমি ডেভেলপ করে নিয়ে আসলাম, এরপরে হচ্ছে আমি অ্যাজাম্পশনের উপর ভিত্তি করে অ্যাজিউম করে আমি একটা এস্টিমেটেড প্রাইস ক্যালকুলেট করব, সেটা বলছি যে ব্যাকওয়ার্ড এস্টিমেশন। আচ্ছা, তাহলে হাউ মেনি সাকসেসফুল নিউ প্রোডাক্টস আর নিডেড সেটার উপর বেস করে আমি ডেভেলপ করবো। আচ্ছা, এখানে একটু ভেগ জায়গাটা, এটা আমরা যেভাবে আমরা চাই সেটা আমরা কনসেপচুয়ালি লিখতে পারি, এটা নট নেসেসারি এগুলি ফলো করা লাগবে, এটা একটা কনসেপ্ট আমাদেরকে ওরা বোঝানোর চেষ্টা করতেছে। আচ্ছা, দেন দ্য স্ট্রেংথ and weakness of R&D play a major role in strategy formulation and strategy implementation. যেটা আমরা জানি আগে দেখে আসছি আমাদের প্রথমে, যে আমাদের যে কি ধরনের স্ট্রেংথ এবং আমাদের উইকনেসটা ডিপেন্ড করবে আমাদের রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের উপরে। যে আমার যেমন ধরেন যে কোকা-কোলা, তারা তাদের ইন্টেলেকচুয়াল প্রপার্টি হচ্ছে সিরাপ, তারপরে হচ্ছে যে হক্সো কোম্পানি, যেটা যে এটার নাম ভুলে গেলাম, যেটা হচ্ছে আপনার ওয়ার্নার বাফেটের। তো এরা হচ্ছে ব্যাংকিং হোল্ডিং কোম্পানি। হ্যাঁ, এরা হচ্ছে বিভিন্ন কোম্পানিকে কোম্পানি যেমন অ্যাপেলের 50% উপর শেয়ার তাদের কিনা, মাইক্রোসফটের অলমোস্ট 30% উপর শেয়ার তাদের দখলে। তো এরকম বড় বড় যে কোম্পানিগুলো আছে, ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ যাদের আছে, তো এইগুলো হচ্ছে ক্যাপাবিলিটি। যেমন ওয়ার্নার বাফেটের অনেক বড় ইনভেস্টমেন্ট কিন্তু আপনার বিভিন্ন রোবোটিক টেকনোলজিতে ইনভেস্ট করা আছে। তারপরে হচ্ছে যে অস্ত্র উৎপাদনের বা ডিফেন্স মেকানিজম ডেভেলপমেন্টে, যেমন এই লকহেড, তাই না? লকহেড কোম্পানি, তাদের কিন্তু অনেকখানি শেয়ার কিন্তু তাদের দখলে। আপনারা এগুলো একটু সার্চ করলেই দেখবেন। তাহলে এইগুলো হচ্ছে আপনার স্ট্রেংথ। এবং উইকনেস কি? যে উইকনেস হচ্ছে যে ধরেন যে আপনি যদি আমাদের বিভিন্ন ধরনের আমাদের উইকনেস থাকতে পারে, সেটা হলো যে অনেক ইন্টেলেকচুয়াল প্রপার্টি আমাদের চুরি হয়ে যেতে পারে। যদি আমাদের এটা স্টিল হয়ে যায়, চুরি হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের হাতে আর কোনো অপশন থাকবে না ঘুরে দাঁড়ানো। যেমন আপনারা জানেন যে বিখ্যাত যে কেসটা, যে স্যামসাং আর কোন কোম্পানির মধ্যে হইলো, স্যামসাং আর অ্যাপেলের মধ্যে মনে হয় না, তাদের ওই যে ডিজাইনটা চুরি হয়ে যাওয়ার পিছনে অনেক বড় একটা ইয়ে হয়েছিল। তো যাই হোক, তাহলে এরপরে আমরা একটু দেখি এখানে ম্যানেজমেন্ট এমআইএস এর আরো অনেক কিছু আছে এখানে, এগুলা আচ্ছা, তাহলে এখন রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট অডিটটা আসলে আমাদের কি কি ধরনের কোশ্চেনের আমাদের উত্তর দিবে, অথবা কি কি ধরনের কোশ্চেন করলে আমরা বুঝতে পারবো যে আমি এটা অডিট করতেছি ঠিক মতো, তাই না? কোশ্চেন সাচ অ্যাজ দ্য ফলোইং শুড বি আস্কড ইন পারফর্মিং এন্ড রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট অডিট। আপনি কখনো যদি রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের অডিট করে থাকেন, তাহলে আপনি যদি এই কোশ্চেনগুলো যথাযথ অ্যান্সার পান, তাহলে বুঝবেন যে আপনার অডিটটা ঠিক মতো হচ্ছে, অথবা ওই কোম্পানিতে আর&ডি তে ঠিক মতো কাজ, মানে তার ডেভেলপমেন্টটা হচ্ছে ঠিক মতো। তাহলে কি, ডাজ দ্য ফার্ম হ্যাভ আর&ডি ফ্যাসিলিটিস, আর দে অ্যাডিকুয়েট? মানে কোন একটা কোম্পানি, তার কি রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের ফ্যাসিলিটিস আছে কিনা, যদি থেকে থাকে তাহলে সেটা কি সাফিসিয়েন্ট কিনা, অ্যাডিকুয়েট কিনা। ইফ আউটসাইড আর&ডি ফার্মস আর ইউজড, আর দে কস্ট ইফেক্টিভ? যেমন অনেকে আমরা বলি ইন্টেলিজেন্ট কোম্পানি, যেরকম আমরা বলে থাকি যে বাটা, যে আমরা জানি তো বাটা হচ্ছে শু মেকার, তাই না? তারা বিভিন্ন ধরনের প্রোডাক্ট, তাদের জুতার ডিজাইন করে, মানে ইয়ে করে থাকে, জুতার ম্যানুফ্যাকচারার, কিন্তু তারা ডিজাইন করে কার মাধ্যমে? তারা দেখা যাবে ডিজাইনিং করে হচ্ছে নাইকির মাধ্যমে, তারপরে অথবা দেখা যাবে অ্যাডিডাসের শু ওদের কোম্পানিগুলোর মাধ্যমে, কারণ এরা হচ্ছে ডিজাইনিং এ অনেক অ্যাডভান্স। তাদের কাছ থেকে তাদেরকে বলে দেয় যে আমরা এই সামারের জন্য, এই আপকামিং সামার অথবা উইন্টারের জন্য একটা জুতা অথবা স্যান্ডেল ডিজাইন করতে চাচ্ছি, তোমরা আমাকে ডিজাইন করে দাও। তারা কিন্তু আপনাকে ডিজাইন করে দিবে। তো দেখা যাবে যে যদি সেই ক্ষেত্রে আমরা যদি এরকম তাদের কাছ থেকে ডিজাইন নেই, সেটা কি কস্ট ইফেক্টিভ কিনা, খরচ কম হয় কিনা। আচ্ছা, দেন আর দ্য অর্গানাইজেশন রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট পার্সোনাল ওয়েল কোয়ালিফাইড? এবং শুনতে পাচ্ছেন সবাই?
জি স্যার শুনতে Yes, পাচ্ছি। sir. ওকে, একটু স্যার। কষ্ট করে নেন, সময় নেন, কারণ একটু কষ্ট করে একটু শুনতে থাকেন, কারণ আধা ঘন্টা বা 40 মিনিট পর তো খালি আমাদের ইয়েটা শেষ হয়ে যায়, এই জন্য বারবার। আর নামাজের আমরা একটু ব্রেক নিব, এরপরে ব্রেকের জন্য নামাজের পরে আমি আবার একটু আধা ঘন্টা ক্লাস নিব, তাহলে আমাদের আজকের অ্যাসাইনমেন্ট গুলো শেষ হয়ে যাবে, মানে আমাদের যে অবজেক্টিভ গুলো আছে। আর এরপরে আপনার এর সাথে একটু ডিসকাস করব, কারণ আমাদের পরীক্ষা চলে আসতেছে, তো এগুলা নিয়ে একটু অল্প সময় ডিসকাস করব। আচ্ছা, দেন আর R&D রিসোর্স অ্যালোকেটেড ইফেক্টিভলি, ওই যে রিসোর্স যেগুলো অ্যালোকেট করা হয়েছে কিনা ঠিকঠাক মতো, সেটা নিয়ে আপনি বা যারা রিসার্চ এবং ডেভেলপমেন্টে অডিট করছে তারা কোয়েরি করতে পারে। দেন আর ম্যানেজমেন্ট ইনফরমেশন অ্যান্ড কম্পিউটার সিস্টেম অ্যাডিকুয়েট, যে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম কম্পিউটার সিস্টেম অ্যাডিকুয়েট কিনা, অথবা নতুন ইনস্টলেশন দরকার হয় কিনা। এখন হচ্ছে যে ম্যাক্সিমাম বড় বড় কোম্পানি তারা কি করতেছে, কোয়ান্টাম কম্পিউটার ইনস্টল করতেছে। যেমন এই যে আপনারা যে ইউটিউবে আমরা দেখি না, বিভিন্ন ভিডিও ডাউনলোড হয়, আপলোড হয়, তারপর হচ্ছে যে গুগলে বিভিন্ন ধরনের সার্চ ইঞ্জিন আপনি সার্চ করি, তারপর হচ্ছে যে গুগল যে আমাদেরকে বিভিন্ন ধরনের লোকেশন সাজেস্ট করে, হ্যাঁ, তারপর হচ্ছে যেটাকে আমরা বলতেছি হচ্ছে এটার নাম হলো কনটেক্সট বেসড রিসার্চ, কনটেক্সট অ্যানালাইসিস। হ্যাঁ, আপনি বাংলাদেশের গুলিস্তানে অবস্থান করতেছেন, আপনি বললেন যে আপনার খাবারের দোকান কোথায় আছে, আপনি সার্চ দিলেন, দ্রুত আপনার গুলিস্তানের আশেপাশে সমস্ত খাবারের দোকান যে লোকেশন দিয়ে দিল। এর পিছনে একটা বিশাল বড় ব্রেক থ্রু কাজ করতেছে, যেটা আমরা নিজেরা এখনো পর্যন্ত জানি না, আমাদেরকে কোনোভাবে না জানায় রাখা হয়েছে, যে নতুন আর এক ধরনের কম্পিউটেশন ডিভাইস ইনভেন্ট হয়েছে, কিন্তু সেটা হচ্ছে কোয়ান্টাম কম্পিউটার। এটা আপনারা অলরেডি জানেন, না জেনে থাকলে সার্চ করবেন। যেমন চায়না কিন্তু স্যাটেলাইট যে পাঠাইছে কোয়ান্টাম কম্পিউটারের উপর, এটাতে আমেরিকা খুব হিংসা করতেছে, এখন তাদের বলতেছে যে তারা এই স্পেস স্টেশন চালাতে পারবে না, এই করতে পারবে না, সেই করতে পারবে না। তারপরে একটা রকেট তো আমাদের মাথার উপর আসতেই ছিল চায়না, তাই না? কিন্তু হঠাৎ করে দেখা গেল সেটা নাই হয়ে গেছে। পরবর্তীতে ওরা এটা মালদ্বীপের পাশে পড়ছে, কিন্তু আপনার চায়নার একাডেমি অফ সায়েন্স তারা যখন বলল যে না, এটা এমন ভাবে বানানো হয়েছিল যে যখন আপনার পৃথিবীর অ্যাটমসফিয়ারে আসবে তখন এটা ডেব্রিস গুলা ধ্বংস হয়ে যাবে। তো যাই হোক, এগুলা নিয়ে আপনার একটা পলিটিক্স চলতেই থাকবে, এটা চলতেই থাকবে। কিন্তু তো এরা এই কোয়ান্টাম কম্পিউটার এটা এখন প্রত্যেকটা R&D তে কিন্তু ইউজ করা হচ্ছে, যাতে এফিসিয়েন্সি। তো এই যে গুগল কোয়ান্টাম সুপ্রিমেসি অ্যাটেন্ড করছে, দেন হচ্ছে যে আপনার কানাডিয়ান কোম্পানি ডি ওয়েব, এরা হচ্ছে অনেক সেল করতেছে। হ্যাঁ, এই কোয়ান্টাম কম্পিউটার বিভিন্ন কোম্পানির কাছে সেল করতেছে, বড় বড় কোম্পানি। আচ্ছা, যাক, তো এই হলো আমাদের ইন্টারনাল অডিট। যখন আমরা করতে যাবো রিসার্চ এন্ড ডেভেলপমেন্টে, আমাদের এই বিষয়গুলো একটু খেয়াল রাখা লাগবে। যেমন ইজ কমিউনিকেশন বিটুইন R&D এন্ড আদার অর্গানাইজেশনাল ইউনিটস, যেটা আমরা জানি যে স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিট, যে বিভিন্ন মার্কেটিং, ম্যানেজমেন্ট, অন্যান্য ইউনিটের সাথে আপনার R&D ঠিকঠাক মতো যোগাযোগ আছে কিনা। কারণ একটা ডিপার্টমেন্টে, যেটাকে আমরা বলি যে এটার নাম হলো সাইনার্জি, হ্যাঁ, অর্গানাইজেশনাল সাইনার্জি, যেমন 10-এর লাঠি 1-এর বোঝা, অথবা একসাথে এই কম্বিনেশন, অথবা যেটাকে আমরা বলি সিনক্রোনাইজেশন ঠিক মতো হচ্ছে কিনা, সেটাও 6 নাম্বার কোশ্চেনের মাধ্যমে কিন্তু আপনি লোকেট করতে পারবেন। দেন হচ্ছে 7 আর প্রেজেন্ট প্রোডাক্টস এন্ড টেকনোলজিক্যালি কম্পিটিটিভ, যে আমাদের যে প্রেজেন্ট প্রোডাক্ট আছে সেটা কি টেকনোলজিক্যালি কম্পিটিটিভ কিনা। হ্যাঁ, সেটাও কিন্তু এখন দেখা হচ্ছে। কিভাবে? এখন দেখবেন যে প্রত্যেকটা খাবারের আইটেমের গায়েও কিন্তু আপনার ওই কিউআর কোড স্ক্যান করে দেওয়া হচ্ছে, যে এই প্রোডাক্টটা কোথা থেকে আসছে, ব্লক চেইনের মাধ্যমে কোন সোর্স থেকে আসছে, যদি সেটা রুটি হয়ে থাকে কোন গম দিয়ে সেই রুটিটাকে বানানো হয়েছে, রুটিটা ম্যানুফ্যাকচারিং করানো হয়েছে, সেই গমটাতে কি কি সার দেওয়া হয়েছে, কোন লোকেশনে সেটাকে কাল্টিভেট করা হয়েছিল, সমস্ত ইনফরমেশন কিন্তু আপনার কাছে চলে আসবে, তাই না? তাহলে দেখেন, তাহলে এই ব্লক চেইনের মাধ্যমে কিন্তু আমরা পুরো প্রোডাক্টটাকে ট্র্যাকিং করতেছি। একইভাবে যে আমার যেই ধরনের আমি যত বেশি টেকনোলজি এখন দেখবেন মাল্টি ডিসিপ্লিন হতে পারবেন, তত বেশি আপনার জন্য কিন্তু এখন ভালো। তো ঠিকই একইভাবে প্রত্যেকটা এখন প্রোডাক্ট কিন্তু এখন আপগ্রেড করা হচ্ছে, তাই না? তো এই বিষয়গুলা আপনার রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের জন্য ক্রুশাল, ঠিক আছে? তো এটা একটু দেখবেন, এটা কিন্তু আমাদের জন্য জরুরি, হ্যাঁ, রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের অডিটটা। দেন আমরা চলে আসি আমাদের ম্যানেজমেন্ট ইনফরমেশন, MIS টা আমি পড়তে চাচ্ছি না, কারণ MIS টা একইভাবে চলে আসে, এটা আমরা জানি যে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, আমরা যে ডেটা, আমাদের বিগ ডেটা, ম্যানেজমেন্ট অফ বিগ ডেটা, এটা হচ্ছে বর্তমান
কনটেক্সট অনুসারে দেখেন এই একই কথা বলে দিচ্ছে, নিউ ট্রেন্ডস ইন ম্যানেজিং বিগ ডেটা। তাহলে এই বিগ ডেটার মাধ্যমে কি, বিগ ডেটাটা কি, এই যে ধরেন যে আপনি দ্বারা যে সার্চ করতেছেন অথবা গুগলে সার্চ করতেছেন, আপনার কাছে কিন্তু ওরা সাজেশন পাঠাচ্ছে। তো এটা নিয়ে একটা খুব সুন্দর অ্যানালাইসিস চলতেছে, যেখানে আপনারা তো স্নোডেনকে চিনেন তাই না, যে হচ্ছে যে আমেরিকার অনেক বড় হুইসেল ব্লো করছিল যে সিক্রেসি মানুষের সমাজে আমেরিকাতে যে সার্ভিলেন্স করা হচ্ছে তাই না। তো স্নোডেনের একটা ডকুমেন্ট দেখতেছিলাম ওই যে ওরা পাবলিশ করেছিল অনেক আগে। তো সেখানে ও বলতেছিল যে এই বিগ ডেটার মাধ্যমে আসলে দে আর ডেভেলপিং আওয়ার ফিউচার, মানে আপনাকে পুশ মার্কেটিং এ নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু এক পর্যায়ে কিন্তু আমরা পুল মার্কেটিং এ চলে গেছিলাম। 1995 সালের পর থেকে 2005 সাল পর্যন্ত কিন্তু কাস্টমাইজেশন ছিল না, ভুল বলতেছি, 2002 থেকে 2005 সাল পর্যন্ত একটা এরা ছিল। 2005 সালের পর থেকে 2012 কি 13 মধ্যে তখন কিন্তু কাস্টমাইজেশন মার্কেটিং বেশি চলছে। হ্যাঁ, কাস্টমাইজ গুডস এন্ড সার্ভিস প্রোভাইড করা হয়েছিল। কিন্তু এরপরে কিন্তু 2020 সালে এখন দেখা যাচ্ছে যে আপনাকে বিভিন্ন কোম্পানি কিন্তু এসএমএস মার্কেটিং করতেছে, বিভিন্ন কোম্পানি আপনাকে বিভিন্ন ধরনের সাজেশন দিচ্ছে, বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে আপনাকে সামনে নিয়ে আসতেছে, আপনাকে অনেকটা প্রেশারাইজ করেই কিন্তু আপনার চয়েসটাকে ওরা চেঞ্জ করতেছে। তো সেটাই বলতেছিল স্নোডেন, যে এই যে বিগ ডেটা এখন আসছে, এই বিগ ডেটার মাধ্যমে কিন্তু এমআইএস এর মাধ্যমে, যে বিগ ডেটা আর কি, যেখানে হিউজ ডেটা আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনার ডেটা আপনি আপলোড শেয়ার করে দিচ্ছেন, আপনার পার্সোনাল, আপনার চয়েস টয়েস সবকিছু দিয়ে দিচ্ছেন। একটা না একটা আমরা কতগুলো সোশ্যাল মিডিয়া ইউজ করি বলেন, ফেসবুক আছে আমাদের, ইউটিউব আছে, তারপরে গুগলের মাধ্যমে আছে, তারপরে আপনারা যারা লিঙ্কডইন ইউজ করেন, তারপর রিসার্চ গেট যাদের আছে, তো কোনো না কোনো জায়গায় আপনি একদম অথেন্টিক ইনফরমেশন দিয়েই রেখেছেন। তো ওইটা ওরা করে কি, একসাথে কম্বাইন করে আপনার একটা প্রোফাইল রেডি করে, যেটা হচ্ছে পুলিশদের কাজ ছিল, যেটা হচ্ছে আপনার ইন্টেলিজেন্স সার্ভিস তার একটা প্রোফাইল রেডি করে, একটা মানুষ সম্পর্কে একটা প্রোফাইল রেডি করে, সে কত সালে জন্মগ্রহণ করেছিল, সে তার কি কি চয়েস আছে, তার ফুড হ্যাবিট কি, সে তার এন্টারটেইনমেন্ট হ্যাবিট কি, সে কোথায় রেগুলার যাওয়া আসা করে, সে কি কাজ করে, এটার উপর বেস করে আপনার একটা প্রোফাইল তারা রেডি করে, সেই প্রোফাইলের উপর রেডি করে তারা একটা প্রজেক্টেড প্ল্যান আপনার জন্য রেডি করে। এবং এটা কিন্তু এখন এই যে বললাম কোয়ান্টাম কম্পিউটার, এই কোয়ান্টাম কম্পিউটারকে যখন এই ডেটাগুলো দেওয়া হয় তখন কিন্তু তারা একটা প্যাটার্ন অ্যানালাইসিস করে দেয়, এটাকে বলে প্যাটার্ন অ্যানালাইসিস। হ্যাঁ, আপনারা যদি হলিউডের একটা বিখ্যাত টিভি সিরিজ আসছিল পয়েন্ট অফ ইন্টারেস্ট, হ্যাঁ এটা ঠিক না, পয়েন্ট অফ ইন্টারেস্ট নাকি যে একটা টিভি সিরিয়াল, ওইখানে দেখাচ্ছিল যে একটা কম্পিউটার ওরা ডেভেলপ করে, যেটা দেখে মানুষের প্যাটার্ন অ্যানালাইসিস করে ক্রিমিনাল ইনভেস্টিগেশন করা যায় খুব সহজে। যেমন আপনাকে বিভিন্ন ক্যামেরার মাধ্যমে দেখতেছে আপনার মুভমেন্ট, আপনি কি করেন, পরবর্তীতে আপনি কি কাজ করতে যাবেন, আপনি যদি কোনো ক্রাইম করতে চান তাহলে আপনাকে ধরে ফেলবে। তো ঠিক এই বিগ ডেটাটা কিন্তু এখন প্র্যাকটিক্যাল লাইফে ঠিক এই জিনিসটাই হচ্ছে, যে আপনার চয়েস ওরা আন্ডারস্ট্যান্ড করে আপনার জন্য পুশ মার্কেটিং করতেছে, যে আপনাকে জোর করে এটা কিনাবেই। হ্যাঁ, তো এটা আপনি দেখবেন, এটা পড়ে দেখবেন, এখানে অবশ্য অন্যভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে বিগ ডেটাকে পজিটিভ ওয়েতে। যদিও আমি বিগ ডেটার পক্ষেই কথা বলবো, কিন্তু এটা কিন্তু অনেক নেগেটিভ সাইড আছে। তো একইভাবে আপনি যখন এমআইএস কে অডিট করতে যাবেন, এখানে কিছু কোশ্চেন আছে, তো আমি ওইদিকে আর যেতে চাচ্ছি না, আমি একটু ভ্যালু চেইন নিয়ে কথা বলতে চাচ্ছি, যে ভ্যালু চেইনে আসলে আমরা ভ্যালু চেইনের অডিটটা কিভাবে হতে পারে। হ্যাঁ, যেখানে ভ্যালু চেইন আছে, তারপর হচ্ছে ভ্যালু চেইনে বেঞ্চমার্কিং আছে, তো এইগুলা নিয়ে একটু আমরা কথা বলবো। তো আমার মনে হয় হাতে আর 3 মিনিট আছে, তো 3 মিনিট পরে আমার ক্লাসটা শেষ হয়ে যাবে, এরপরে আমরা শুরু করব, নামাজের পরে আমরা শুরু করতে পারি। হ্যাঁ, যদি আপনারা মনে করেন যে না স্যার আপনি কন্টিনিউ করে যান, আজান দিলে তাহলে ব্রেক দিতে পারি, সেটাও করা যেতে পারে। ঠিক আছে, তো যদি আমার ক্লাসটা কেটে যায় আপনারা কাইন্ডলি একটু জয়েন করবেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে ভ্যালু চেইনে আসি আমরা। ভ্যালু চেইন কি? অ্যাকর্ডিং টু পোর্টার, the business of a firm can best be described as a value chain in which total revenues minus total cost of all activities undertaking to develop and market a product or service. ঠিক আছে, তো এখানে সুন্দর করে ডেসক্রিপশন দেয়া আছে। এখানে দেখেন, এখানে আরো ডেফিনেশনটা দেয়া আছে, যে ভ্যালু চেইন refers to the process whereby a firms determine the cost associated with organizational activities from purchasing raw materials to manufacturing products to marketing those products. মানে টোটাল যে প্রসেসটা, হ্যাঁ এটা হচ্ছে টোটাল যে প্রসেসটা, সেটা হচ্ছে ভ্যালু চেইন। অর্থাৎ যেই চেইনের মধ্যে কোন একটা স্পেসিফিক অবজেক্টের বিভিন্ন ধরনের ভ্যালু চেঞ্জ হইতে থাকবে, এবং সেটা আলটিমেট কাস্টমারের হাতে যাওয়া আগ পর্যন্ত তার ভ্যালুটা কন্টিনিউয়াসলি চেঞ্জ হবে। যেমন রূপগত, মানগত, গুণগত পরিবর্তন হয়ে একদম ফিনিশ প্রোডাক্ট হিসেবে কাস্টমারের কাছে যাবে, এটাকেই আমরা একটা ভ্যালু চেইন
প্রসেস বলি, অর্থাৎ যেই চেইনের মাধ্যমে যেই চেইনে বা যেই প্রসেসে একটা প্রোডাক্টের ভ্যালুগুলা রিপিটেডলি চেঞ্জ হয় ইন অর্ডার টু দ্যাট মেক দ্যাট প্রোডাক্ট কনজিউমেবল। সেই প্রোডাক্টটা কনজিউমেবল না হওয়া পর্যন্ত কিন্তু চেঞ্জ হতেই থাকবে, ঠিক আছে? আচ্ছা, তো সেক্ষেত্রে আমরা যখন এই ভ্যালু চেইনের অডিট করতে যাব, সেক্ষেত্রে তখন আমাদের কোন বিষয়গুলা দেখতে হবে। হ্যাঁ, যেমন এখানে ভ্যালু চেইনের কোর কম্পিটেন্সি নিয়ে আছে, আমরা ওইটা যাব না, আমরা সরাসরি চলে আসব যে বেঞ্চমার্কিং এ, ঠিক আছে? যে একটা বেঞ্চমার্কিং এর মাধ্যমে যে আমি ভ্যালু চেইনের অডিট করতে পারি কিনা, এখানে দেখেন একটা মার্কিং দেওয়া আছে। দেন আমরা চলে আসব যে ট্রান্সফর্মিং ভ্যালু চেইন অ্যাক্টিভিটিস ইনটু সাস্টেইন কম্পিটিটিভ অ্যাডভান্টেজ। তো এটা আমাদের জন্য একটু সুন্দর হবে। তাও একটু আজকে অনেক স্পিডে যাচ্ছি, কারণ আজকে সারাদিন মিটিং ছিল তো, আর হলো এরপরেও এর আগেও 2টা পরীক্ষা ছিল, তো এই জন্য আমি এখন খুব ফুল সুইং এ আছি। তো আপনাদের কাছে অবাক লাগতে পারে, স্যার এত দ্রুত ক্লাস নিচ্ছে কেন? তো না, ওই যে একদম যেহেতু প্রেশারের মধ্যে আছি তো কথাও দ্রুত চলে আসতেছে। আচ্ছা, তো আমরা চলে আসি এইখানে। এখানে প্রত্যেকটা পয়েন্টে আপনারা একটা কাজ করবেন, এই বইটা একটু যে আমি তো খুব লিমিটেড জিনিস পড়াই, এইগুলা যেগুলো আমি পড়াবো, যেমন আমি এখানে 2টা জিনিস পড়াচ্ছি, একটা R&D আর একটা হচ্ছে ভ্যালু চেইন, আর এরপরে হচ্ছে কোনটা, এরপরে হচ্ছে এই যে ইন্টারনাল ফ্যাক্টর ইভ্যালুয়েশন ম্যাট্রিক্স। এই 3টা আপনারা এই চ্যাপ্টার থেকে দেখবেন। এটা কিন্তু আমাদের পুরো লাইফের জন্য, পরীক্ষায় আপনারা ভালো মার্কস পাবেন অথবা কম পান এটা কিন্তু বিষয় না। আপনি যখন দেখা যাবে আপনি কাজের ক্ষেত্রে অথবা কোনো একটা ডিসকাশনে আপনি আপনার নলেজ ডেপথটা প্রেজেন্ট করতে পারবেন, তখন কিন্তু সবাই একটু ইয়ে হবে। তো যে কোনো সময় আমাদের ক্লাসটা কেটে যেতে পারে, ওই জন্য আমরা আবার নতুন লিংকে জয়েন করি। এখন যে কোনো সময় কেটে যেতে পারে, ঠিক আছে? তো নতুন লিংকে আমরা যদি এখনই জয়েন না করি, তাহলে আমাদের এই লিংকটা ইয়ে হয়ে যাবে আর কি, তাও পাওয়া যায় কিন্তু কি আপনারা সবাই আছেন তো আমার সাথে নাকি? স্যার নতুন লিংকে যাবে বেটার হবে স্যার। ঠিক আছে, আপনাদের সাথে তো কথাও ঠিকমতো বলা হয় নাই যে কে কেমন আছেন। আচ্ছা, এটা আমরা ক্লাস শেষে কথা বলবো, অসুবিধা নেই। সবাই কি বাসায় বাড়িতে আছেন নাকি ঢাকায়?